আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। এই গল্পে ব্যবহৃত চরিত্র, স্থান বা সময় কোনোভাবেই বাস্তবের সঙ্গে সম্পর্কিত নয়। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে। বাস্তব জীবনের কোনো ঘটনা বা ব্যক্তির সঙ্গে মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। তাই গল্পটি শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে উপভোগ করুন। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আবার চলে এলাম এই হাড় কাঁপানো শীতের মধ্যে হাড় হিম করে দেওয়া একটা ভয়ের গল্পের সাথে। এখানে বেশি কথা নয়, সরাসরি গল্প শোনানো হয়। তবে গল্প শোনানোর আগে একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা কে এখন কোথা থেকে এই মুহূর্তে গল্পটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখি আমাদের গল্পগুলো নিয়মিত কারা কোন জায়গা থেকে শোনে। ঝটপট কমেন্ট করা শুরু করে দিন। আর হ্যাঁ, আগের এপিসোডের গল্পে যারা কমেন্ট করেছিলেন, প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তাদের নাম আমি আজকের গল্পের শেষে অ্যানাউন্সমেন্ট করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখক বাপন দাসের কলমে হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প, মায়ের পেটে ভূতের জন্ম। আজও গল্প পাঠে থাকছে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে রূপঙ্কর, সুপমা এবং তনুশ্রী। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে মায়ের পেটে ভূতের জন্ম। দরজায় বেশ কিছুক্ষণ হয়ে চলা অনবরত করাঘাতের পরে খট একটা শব্দ হয়। তারপর দরজাটা খুলে যায়। রাত দেখতে দেখতে বেশ অনেকটা গাঢ় হয়ে উঠেছে এতক্ষণে। দরজার বাইরে থেকে সহজেই দেখা যাচ্ছে ঘরের মাঝে টিমটিম করে জ্বলতে থাকা লণ্ঠনটা। কি ব্যাপার দিনু, এত রাতে এইভাবে? আর আর এ কি হাল করেছো নিজের? কি হয়েছে? দরজাটা খুলেই নিজের সামনে নিজের বাল্যবন্ধু দীননাথকে ব্যাকুল ও ঘর্মাক্ত অবস্থায় দেখতে পেয়ে প্রশ্নগুলো করে উঠল রমাপ্রসাদ। দিনু হাঁপাতে হাঁপাতে বলল, রমাপ্রসাদ, উর্মিলা, আমার মেয়ে উর্মিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। সে কি, কখন থেকে? জানি না, জানোই তো বিগত কিছু মাস ধরে মেয়েটা আমার বড্ড অসুস্থ। দিন দিন কেমন বদলে গিয়েছে। ঠিক মতো না খাওয়ার ফলে কেমন শুকিয়ে গিয়েছিল মেয়েটা আমার। আজ সন্ধ্যায় রোজের মতোই জোর করে কিছু খাইয়ে দিয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল ওর মা। আর পরে আমরাও শুয়ে পড়ি, কিন্তু ঘুমের মাঝে জল খেতে উঠে দেখি মেয়েটা আমার বিছানায় নাই। সারা বাড়ি খুঁজেছি রমা, কিন্তু কোথাও খুঁজে পেলাম না তাকে। এখন আমার শেষ ভরসা তুমি, কিছু একটা করে আমার মেয়েটাকে খুঁজে দাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। এই মুক্তা, আমি একটু বেরোচ্ছি, একটু দিনুর সাথে যাচ্ছি। তুমি দরজাটা লাগিয়ে দাও, আর লণ্ঠনটা আমাকে দাও, তুমি অন্যটা জ্বালিয়ে নিও। দিনুকে কথাগুলো বলতে বলতেই ঘরের ভিতর থেকে মুখ বাড়িয়ে নিজের স্ত্রী মুক্তাকে কথাগুলো বলে উঠল রমাপ্রসাদ। এবং তারপরেই লণ্ঠনটা হাত বাড়িয়ে নিয়ে রমাপ্রসাদ বেরিয়ে এলো বাড়ির বাইরে দিনুর সাথে। মাঘের শীত দেখতে দেখতে নিজের প্রবলতা ধারণ করেছে। করিম চাচা চায়ের দোকানের আড্ডাটা যেন এই শীতকেও তুচ্ছ করে ফেলে আরো বেশ ভালোভাবে জমে উঠেছে অনেকটাই। চায়ের দোকানের ছাউনির বাঁশের খুঁটির সাথে ঝুলতে থাকা হ্যারিকেনের মৃদু আলোটা জ্বলে চলেছে এক নাগাড়ে। থেকে থেকে বয়ে চলা ঠান্ডা হাওয়ার দাপট যেন চাদর ও সোয়েটার সমস্ত কিছু ভেদ করে হাড় একেবারে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। রাস্তার কুকুরগুলো কিছুটা আলো দেখতে পেয়ে এসে জড়ো হয়েছে এই চায়ের দোকানের আসরের মাঝে। বোধহয় উত্তাপের আশায়, তাই হয়তো নিজেদের শরীরটা কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে সকলের পায়ের কাছে। করিম চাচার কাছে এটা একটা রোজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি সন্ধ্যা নামতেই নিজের দোকান খোলার সাথে সাথেই পাটের দড়ির বস্তাগুলো দোকানের ভিতর থেকে এনে পেতে দেন। শত হলেও অবলা প্রাণী বলে কথা, যেমন কষ্ট আমরা বোধ করি সেটা তারাও তো করে। দোকানের ভিতরে বিস্কুটের র্যাকের উপরে থাকা রেডিওটা শো শো শব্দ তুলে
নিজের ধীমে আওয়াজে বাজিয়ে চলেছে একটা গান, যা শুনতে শুনতে করিম চাচা নিজের মাথা নেড়ে নেড়ে চা বানিয়ে চলেছে সকলের জন্য। দিনুর মেয়েটার আর কোনো খবর পাওয়া গেল না বলো? আসরের মাঝে বসে থাকা একজন বয়স্ক ভদ্রলোক আচমকা প্রায় 7 মাস আগে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে প্রশ্ন করতেই আসরের মাঝে হতে থাকা গোলযোগটা কেমন যেন থেমে গেল। করিম চাচার কানটাও যেন হঠাৎ করে রেডিওর দিক থেকে সরে এলো, আর থেমে গেল তার গুনগুন শব্দটা। ফুটতে থাকা চায়ের সাদা সাদা বাষ্প শূন্যে গিয়ে মিশে যাচ্ছে। এই নীরবতা ঠিক যে কতক্ষণ ছিল তা জানা নেই, তবে নীরবতা ভঙ্গ হলো কুকুরগুলোর কুঁই শব্দে। করিম চাচা চা ছেঁকে নিয়ে সকলের কাছে দিতে আসার আগেই কটা বিস্কিট ভেঙে ছুঁড়ে দিয়েছে কুকুরগুলোর সামনে, আর তার কারণেই এই শব্দের সৃষ্টি। আমার মনে হয় না মেয়েটা বেঁচে আছে। কেন বলো তো? কারণ আছে গো, কারণ আছে। দেখো, মেয়েটা অমন করে নিখোঁজ হওয়ার আগে শরীরের কি হাল হয়েছিল বলো তো? আর তারপরে এমন উধাও হঠাৎ করে হয়ে গেল। আর তার থেকেও একটা কথা বেশি ভাবাচ্ছে। কি কথা? মেয়েটার অমন নিখোঁজ হওয়ার পর থেকেই কিন্তু গ্রামে আলাদা আলাদা লোক আলাদা আলাদা জায়গায় কিছু একটা দেখতে পাচ্ছে। মনের ভুলও তো হতে পারে। তা কি করে হয় বলো তো দেখি? এই গ্রামের এত লোক একই জিনিস দেখবে, তাও আবার মনের ভুলে। তো তুই কি বলতে চাইছিস? বাচ্চা মেয়েটা মরে গিয়েছে আর তারপর থেকে ভূত হয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে? না, সেটা নয়, কিন্তু আমার মনে হয় এটাই। লোকটির কথাটা মাঝেই থামিয়ে দিয়ে ফট করে কথাটা বলে উঠল করিম চাচা। আসরের সকলের নজর গেল এবার করিম চাচার দিকে। আরে পরশুই তো। সেদিন দোকানের ঝাঁপ ফেলতে একটু রাত হয়ে গিয়েছিল। কটা হবে? ওই 11টা। দোকানের সব কাজ সেরে নিয়ে সব গুছিয়ে রেখে আমি বেরোলাম ঝাঁপ ফেলে দোকানের বাইরে। সাইকেলটা নিয়ে প্যাডেলে চাপ দিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। ঠান্ডা হাওয়া হু হু করে বইছে, আর চলন্ত সাইকেলে ঠান্ডা হাওয়া যেন আমার মুখের ওপর কাঁচের টুকরোর মতো বিঁধছে। অর্ধেক রাস্তা এইভাবেই এসে গিয়েছি, কিন্তু বাকিটা আর পারলাম না। নেমে পড়লাম সাইকেল থেকে। ঠিক করলাম বাকিটা জোরে জোরে পা চালিয়ে চলে যাব। রাত এতটাই গভীর হয়ে পড়েছে যে সারা রাস্তা থেকে থেকে হয়ে চলা 2-1টা পেঁচার ডাক আর ঝিঁঝির অনবরত ডাক ছাড়া আর কিছুই কানে আসতে চাইছে না। আর ওইদিকে ওই সব শব্দের সাথে গিয়ে তাল মেলাচ্ছে আমার সাইকেলের ঝনঝন আওয়াজটা। কতক্ষণ হেঁটেছি খেয়াল নেই, তবে এইটুকু মনে আছে যে পুরনো ওই জমিদার বাড়ি ছাড়িয়ে এগিয়ে এসেছিলাম। তখন আকাশে চাঁদের আলো ছড়িয়ে রয়েছে চারিদিকে। কুয়াশার একটা পাতলা আবরণ ছেয়ে পড়েছে চারিদিকে। আর এর মধ্যে শট করে একটা শব্দ এলো আমার ঠিক পিছন থেকে। যেন কেউ সরে গেল রাস্তার একদিক থেকে অন্যদিকে। আমি নিশ্চিত যে কেউ ছুটে গিয়েছিল ওই দিক থেকে ওই দিকে, কারণ আমি রাস্তার 2 ধারে পড়ে থাকা পাতার উপরে পায়ের শব্দ স্পষ্ট শুনেছিলাম সেই রাতে। হঠাৎ এমন একটা কিছু হতেই আমি দৌড়ে গেলাম নিজের জায়গাতেই, আর মনে সাহস এনে ধীরে ধীরে নিজের ঘাটটা ঘুরিয়ে পিছন দিকে তাকালাম। কিন্তু না, কোথাও কেউ নেই। আছে শুধু ফাঁকা কুয়াশায় মোড়া রাস্তাটা। মনে মনে ভাবলাম কোনো বেড়াল বা অন্য জীবজন্তু হবে। একটা দীর্ঘশ্বাস নিজের সাথে এক রাশ বাষ্পের কণা নিয়ে বেরিয়ে এলো আমার মুখ থেকে। আবার শুরু হলো সাইকেলের ঝনঝন শব্দ। আমি হেঁটে চললাম এইবার। হাঁটতে হাঁটতে বাড়ির কাছের মাথার মোড়ে এসে দাঁড়িয়েছি। 3 দিকের রাস্তায় সম্পূর্ণ ফাঁকা। থেকে থেকে 2-1টা কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছে ঠিকই, কিন্তু তা যেমন হঠাৎ করে উঠে আসছে অন্ধকারের অতল গহ্বর থেকে, ঠিক থেকে থেকে তেমন করেই আবার মিলিয়ে যাচ্ছে ওই অন্ধকারের মাঝেই।
তবে তেমাথার মোড়টা পার করেছি, কিছুটা হেঁটেই হঠাৎ আমার নজর গেল রাস্তার পাশের ওই বুড়ো বটগাছটার দিকে। মনে হলো যেন কেউ দাঁড়িয়ে রয়েছে ওটার পিছনে, আর সেখান থেকেই নিজের মাথাটা কিছুটা বের করে এনে উঁকি মারছে সে রাস্তার দিকে। এত রাতে কে? কিছুটা এগিয়ে যেতেই মনে হলো যেন কোনো বাচ্চা দাঁড়িয়ে রয়েছে সেখানে। এই কে তুমি? আর এত রাতে এমন বাইরে রাস্তায় কি করছো? এবারের প্রশ্নটা কিছুটা জোরেই করে ফেললাম, আর আমার প্রশ্নের সাথেই ফট করে উঁকি দিতে থাকা মাথাটা সরে গেল বটগাছের মোটা গুড়ির আড়ালে। বুঝলাম আমার আওয়াজ পেয়েছে সে, তাই হয়তো ভয়ে লুকিয়ে পড়েছে। সাইকেলটা আমি ধরে আরো কিছুটা দ্রুত হেঁটে গেলাম ওই দিকে, আর তারপরেই রাস্তার ধারে ওটাকে স্ট্যান্ড করে যেদিকে বাচ্চাটা উঁকি দিচ্ছিল তার উল্টো দিক থেকে আমি গিয়ে দাঁড়ালাম গুড়িটার পিছনে। কিন্তু কোথাও কেউ নেই, সবটাই ফাঁকা। কিন্তু এটুকু সময় আমি কাউকে পালিয়ে যেতেও দেখিনি। গাছের ওপর বসে থাকা রাত পাখিদের ডানার শব্দ বেয়ে আসছে আমার কান পর্যন্ত। থেকে থেকে গুড়ির নিচে থাকা একটা বিড়াল আমার আগমনে অখুশি হয়ে কিছুক্ষণ রাগে আমাকে ঘর ঘর করে দেখে নিয়ে ছুটে পালিয়ে গেল অন্ধকারের মাঝে। কি আর বলবো, আমি ওই রাস্তা দিয়ে এত বছর আসা যাওয়া করি, কিন্তু এমনটা কখনো আগে দেখিনি। অথচ দিনুর মেয়েটা অমন করে নিখোঁজ হয়ে যাওয়ার পরেই আমি তো এদিকে শুনেছি ওই দিনুর বন্ধু, ওই যে কি যেন নাম, রমাপ্রসাদ। হ্যাঁ, রমাপ্রসাদ। ও নাকি বাচ্চাটারে খোঁজার জন্য নিজের খরচে লোক লাগিয়েছে ওই দিন থেকেই। হ্যাঁ, সে তো আমিও শুনেছি। আর এতে কি এমন বড় কথা? দিনু আর রমা তো গলায় গলায় একেবারে, আরে ওই ছোটবেলার বন্ধু বলে কথা। আর তাছাড়া রমা দিনুকে বন্ধু হিসেবে তো নয়, নিজের ভাইয়ের মতো করে দেখে। নয়তো ওই দুর্মূল্যের বাজারে ওইটুকু জমি চাষ করে দিনুর চলে কি করে? একেবারে হক কথা, হক কথা। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো? কি বলতো করিম? দিনুর মেয়েটা নিখোঁজ হওয়ার পরেই আবার ওইদিকে রমার বৌদি, আরে আমাদের মুক্তা বৌদি, সে তো মা হতে চলেছে। কি জানি ভাই, আগে তো শুনেছিলাম ওই দম্পতি কখনো মা বাবা হতে পারবে না। টাকার জোর ভায়া, বুঝলে, সব টাকার জোর। বড় ডাক্তার দেখিয়েছে হয়তো শহরে গিয়ে। হ্যাঁ, তা তো হতেই পারে। দেখতে দেখতে করিম চাচার গরম চায়ের সাথে তাল মিলিয়ে মজলিস গরম হয়ে উঠল। প্রথমে দিনু, আর তারপরে অন্যান্য বিষয় নিয়ে আড্ডায় মেতে উঠল সম্পূর্ণ চায়ের দোকানটা। মুক্তা, কি হয়েছে? পূর্ণিমার আর কদিন বাকি আছে বলো তো? নিজের স্বামী রমাপ্রসাদের মুখ থেকে প্রশ্নটা শুনতেই ঘরের মাঝে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোর মাঝে চোখ দুটো যেন কিছুটা চকচক করে উঠল মুক্তার। একটা মৃদু হাসি হেসে হাতের আঙুল তুলে দেখিয়ে নির্বাক দৃষ্টে তাকিয়ে থাকল সে রমার দিকে। ঘরের মাঝে জ্বলতে থাকা হলুদ আলোটা জানলার কপাটের উপর পড়ে সেটির ছায়া বিস্তীর্ণ করে চলেছে ঘরের বাইরের বারান্দা থেকে থেকে বয়ে চলা হাওয়াটা জানলার কপাট দুটোকে দুলিয়ে চলেছে বারংবার, যার ফলে মাটির ওপর পড়ে থাকা ছায়াটা দুলে চলেছে রয়ে রয়ে। কিছুটা এগিয়ে এলো রমা বিছানায় শায়িত নিজের স্ত্রীর দিকে, আর তারপরে নিজের হাতটা দিয়ে তার পেটের ওপর ছড়িয়ে থাকা শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে সেখানে নিজের হাত বোলাতে বোলাতে বলে উঠল, আর বেশি দিন নয়, খুব শীঘ্রই আমরা বাবার মা ডাক শুনতে চলেছি।
রমার বলে ওঠা কথাটার পরেই মুক্তার একটা হাত উপরের দিকে উঠে এসে সবিশ্বাসে চেপে ধরল রমার হাতটা। কতটা সময় কেটেছে তা তার ধারণা নেই, তবে দুজনের সম্বিত ফিরে এলো দরজায় হয়ে ওঠা ঠকঠক শব্দে। শব্দটা হতেই দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল সে। আরে দিনু, কি হয়েছে এই সময়? কিছু কি? উর্মিলা ফিরে এসেছে। রাতের আকাশের চাঁদের আলো এসে মিশেছে বারান্দায় ছড়িয়ে থাকা হ্যারিকেনের মৃদু হলুদ আলোর সাথে। চারিদিকে ঝিঁঝির কলরবে মেতে উঠে জানান দিয়ে চলেছে রাতের স্তব্ধতার। কিছুটা চমকের সুরে রমাপ্রসাদ বলে উঠল, বাহ, কখন ফিরল? আর কোথায় ছিল এত মাস? কিছু বলেছে? কেমন আছে? চমকের সাথে খুশি হয়ে বেশ কয়েকটা প্রশ্ন করল রমা ঠিকই, কিন্তু একটারও জবাব সে পেল না দিনুর কাছ থেকে। প্রশ্নগুলো শুনতেই হ্যারিকেনের মৃদু আলোতে রমাপ্রসাদ স্পষ্টই দেখতে পেল যে তার বাল্যবন্ধু দিনুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল ক্ষণিকের ব্যবধানে। ঘরের দেওয়ালে তাকে রাখা লণ্ঠনটা টিমটিম করে জ্বলে রয়েছে, যা নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করে চলেছে নিজের সোনালি রঙের আলোর আভা ছড়িয়ে দিতে সর্বত্র ঘরটায়। ঘরটার এক কোণায় থাকা চৌকির ওপর শুয়ে রয়েছে একটা বছর 7-8 বাচ্চা মেয়ে, যার চোখ দুটো বন্ধ থাকলেও দেখে সহজেই বোঝা যায় যে খাদ্যের অভাবে চোখ দুটো একেবারে ঢুকে গিয়েছে অক্ষিকোটরের মাঝে। গালের চামড়া প্রায় ধসে গিয়েছে মুখের ভিতরের দিকে। চোখের তলে কালিমার একটা মোটা আস্তরণ এসে যেন অমাবস্যার রূপ নিয়েছে। গায়ের চামড়া বর্ণহীন হয়ে চেপে বসেছে হাড়ের ওপরে, যার ফলে এক একটি হাড় হয়ে উঠেছে দৃশ্যমান। মাথার সমগ্র চুল ঢেকে রয়েছে ধুলোর আবরণে, যেন কোনো শতাব্দী পুরনো বই কেউ খুঁজে বের করেছে লাইব্রেরির অজানা কোণ থেকে। বাকহীনভাবে একবার রমা দেখে নিল দিনুর দিকে, তারপরে সে এগিয়ে গেল বিছানার মাঝে শুয়ে থাকা জরাজীর্ণ উর্মিলার দিকে। আর সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরছিলাম ওই পুরনো জমিদার বাড়ির পাশ দিয়ে। জমিদার বাড়িটার সামনে আসতেই সাইকেলের চেন হঠাৎ করে নেমে গেল। সাইকেল থেকে নেমে চেনটা তুলছি, এমন সময় মনে হলো জমিদার বাড়ির ভাঙা লোহার গেটটা একবার নড়ে উঠল, ঠিক যেন কেউ সেটাকে নাড়িয়ে দিয়ে ছুটে গেল জমিদার বাড়ির ভেতর দিকে, যার ফলে সেখানে গজিয়ে ওঠা ঝোপঝাড়গুলো নড়ে উঠল কিছুটা খসখস শব্দ করে। সাইকেলের হ্যান্ডেলে ঝুলতে থাকা ব্যাগ থেকে টর্চটা বের করে সেই দিকে আলো ফেলতেই দেখলাম যে না, কোথাও কেউ তো নেই। কিছুক্ষণ চারিদিকে ভালো করে দেখে নিয়ে কিছুই দেখতে না পেয়ে মনে মনে ভাবলাম হয়তো কোনো বুনো বিড়াল হবে। হাতে ধরে থাকা টর্চটা মাটিতে রেখে আবারও সাইকেলের চেনটা ঠিক করে লাগাতে লাগলাম। এমন সময় হঠাৎ করে এই ঠান্ডার মাঝেও কিছুটা গরম বাতাস এসে লাগলো আমার ঘাড়ের উপরে। চমকে উঠে হাতে টর্চটা আবার তুলে পিছন ফিরে তাকাতেই দেখলাম ও আমার পেছনে দাঁড়িয়ে আছে। চোখ দুটোকে শান্ত আর স্থির, চোখের পাতা যেন পড়ে না কিছুতে। সে এক দৃষ্টে মুগ্ধ হয়ে চেয়ে রয়েছে আমার দিকে। এতদিন ধরে খোঁজার পরে এমন ভাবে ওকে দেখতে পেয়ে নিজের বুকে জড়িয়ে ধরলাম আমি, হাউ ভাউ করে কেঁদে উঠে। কিন্তু অদ্ভুত ভাবে আমি ওকে ধরতেই ও নিজের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো আমার কোলের ওপরে। থলের ভেতরে থাকা জলের বোতল থেকে জল বের করে ওর মুখে চোখে জলের ঝাপটা দিলাম ঠিকই, কিন্তু কিছুতেই কোনো লাভও হলো না। লক্ষ্য করলাম ও শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তখন মেয়েটাকে আমার কোলে করে নিয়ে এলাম বাড়ি। পরে অবশ্য হারানকে পাঠিয়ে দিয়ে সাইকেলটা আনিয়ে নিয়েছি, আর এখন ও বুদ্ধি ডাকতে গেছে। দিনুর সমস্ত কথা শুনে নিয়ে সামনের দিকে আবারও তাকালো রমাপ্রসাদ। মেয়েটির পায়ের কাছে বসে আছে দিনুর স্ত্রী,
তার সন্তানের দিকে এক দৃষ্টে চেয়ে, এই আশায় যে এই বুঝি মেয়েটা চোখ মেলে তাকিয়ে আবারও আগের মতো মা মা বলে খোঁজ করবে তার। কিছুক্ষণ পরেই বদ্যি এসে দেখে নিয়ে কয়েকটা ওষুধ দিয়ে গেলেন উর্মিলাকে, আর যেতে যেতে বলে গেলেন উর্মিলার জ্ঞান ফিরলে তাকে আবার ডাক পাঠাতে। দিনু তাকে সাথে করে নিয়ে গিয়ে এগিয়ে দিল। চিন্তা করো না দিনু, উর্মি ঠিক হয়ে যাবে। আজ রাতটা দেখো, যদি কিছু না হয় আমি শহর থেকে বিদেশি ডাক্তার আনিয়ে উর্মি মায়ের চিকিৎসা করব, কিন্তু ওর কিছু হতে দেব না। খেয়াল রেখো, আর দরকার পড়লে আমাকে ডেকো নির্দ্বিধায়, কেমন? বাকি কি কেন কি করে সেসব না হয় পরে জানা যাবে, ও সেরে উঠলে, কেমন? দিনুকে কথাটা বলে আর কিছুটা আশ্বাসন দিয়ে তার ঘর থেকে বেরিয়ে গেল রমাপ্রসাদ। দেখতে দেখতে রাতটা কেটে গেল। নতুন প্রভাতের সাথে চোখ মেলে তাকালো উর্মিলা, কিন্তু সেটা ব্যতীত আর কিছুই সে করতে পারল না। যেন কেউ তার সমগ্র জীবনের শক্তি শুষে ফেলেছে কোনো রক্তচোষা পিশাচের ন্যায়, আর বাকি শেষ যেটুকু শক্তি পড়ে রয়েছে সেটুকু দিয়ে সে কেবল তার চোখের পলক নাড়ানো ছাড়া আর কিছুই করার ক্ষমতা রাখে না। কিছুদিন কেটে যেতেই রমাপ্রসাদের নির্দেশে শহর থেকে বিদেশি ডাক্তার নিয়ে আসা হলো, তবে সেও কিছুতেই এর সঠিক সুরাহা করে উঠতে পারল না কিছুতেই। অন্যদিকে যত দিন যাচ্ছে ততই যেন মেয়েটা আরও শুকিয়ে চলেছে। ঠিক যেমন শীতের আগমনের পূর্বে গাছের সমস্ত পাতা ঝরে যায়, তেমন করেই যেন এক এক করে তার সমগ্র আয়ু ক্ষয় হয়ে চলেছে অনবরত, আর তার সাথেই তাকে ধীরে ধীরে ধাক্কা দিয়ে চলেছে মৃত্যুর দিকে। রমা, রমা, দরজাটা খোলো, দরজাটা খোলো। কিছুক্ষণ অনবরত দরজায় করাঘাতের পরে দরজাটা খুলে গেল। রমাপ্রসাদ কিছু বলবে, কিন্তু তার আগেই দিনু বলে ওঠে, রমা, মেয়েটা মেয়েটা আমার আর সকাল থেকে ঠিকই ছিল, কিন্তু এই সন্ধ্যা থেকেই মেয়েটাকে আমার বাঁচাও রমা। দিনু কোনো কথাই বুঝে উঠতে পারল না রমা। কাজেই আর অপেক্ষা না করে সে দিনুকে ওখানে রেখেই ছুটে গেল তার বাড়ির দিকে। দিনুও ছুটে চলল তার পিছন পিছন। দিনুর স্ত্রীর চোখে ভয় ও কান্না নিজের বাঁধ ভেঙেছে। ঘরের ভিতর থেকে ভেসে আসছে গোঙানির শব্দ। মাটির মেঝের ওপর জায়গায় জায়গায় রয়েছে আঁচড়ের দাগ, আর সেই দাগের সাথেই মিশে রয়েছে রক্ত। যেন যেন কেউ নিজের আঙুল দিয়ে মাটিকে আঁচড়ে ফেলার তাগিদে নিজের রক্ত মিশিয়ে ফেলেছে তাতেই। নিজেকে আতঙ্কে ও কান্নায় মুড়ে ফেলে ঘরের কোনায় বসে রয়েছে দিনুর স্ত্রী, আর তার ভয় মিশ্রিত বড় বড় দুই চোখ গিয়ে ঠেকেছে চৌকির তলায় থাকা অন্ধকারের মাঝে। বৌদি, বৌদি, উর্মিলা কোথায়? ঘরে ঢুকে বিছানায় উর্মিলাকে না দেখতে পেয়ে প্রশ্নটা করে ওঠে রমাপ্রসাদ। তার প্রশ্নের সাথেই দিনুর স্ত্রী একবার তার দিকে দেখে, আর তারপরেই নিজের বড় বড় দুই চোখ আবারও সামনের দিকে ঘুরিয়ে দিয়ে নিজের কাঁপা কাঁপা আঙুলটা তুলে ইশারা করে চৌকির তলায় থাকা অজস্র অন্ধকারের মাঝে। তার ইশারার সাথেই জানলায় জ্বলতে থাকা লণ্ঠনটা তুলে নিয়ে রমা এগিয়ে গেল চৌকির দিকে, আর সেখানে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে বা হাতে ধরে থাকা লণ্ঠনটা এগিয়ে ধরল সেই গহীন অন্ধকারের মাঝে। মেঘের প্রবল শীতের মাঝেও ঘামের একটা পাতলা আবরণ যেন অনায়াসে খেলে গেল তার চওড়া কপাল ঘিরে, যেটা কিছুক্ষণের ব্যবধানেই একত্র হয়ে লণ্ঠনের আলোয় চকচক করে উঠে কপাল থেকে নেমে এলো নিচের দিকে গালবে। তার চোখের সামনে চৌকির নিচে উল্টানো অর্ধচন্দ্রের মতো উবু হয়ে রয়েছে উর্মিলা। তার ঠান্ডা দুই চোখ তাকিয়ে আছে রমার দিকেই, তবে সে চোখ যেন পাথরের তৈরি, যা একদম মণিবিহীন ঘোলাটে আর সাদা। তার মুখে ধরা আছে
একটা মরা কালো বেড়াল ছানা, যেটির ঘাড় থেকে রক্তের ধারা চুইয়ে পড়ে ভিজিয়ে তুলেছে ঘরের মেঝে। সহসা খিল খিল করে হেসে উঠল সে, এমন হাসি যা এক একটি হাড় কাঁপিয়ে তুলল রমাপ্রসাদের। দেখতে দেখতে ধীরে ধীরে শরীরটা মুড়ে গেল তার রমার চোখের সামনে, আর সোজা হয়ে সে নিজের হাত ও পায়ের ওপর ভর দিয়ে এগিয়ে এলো রমার দিকে। একটা পচা আষ্টে গন্ধ বেরিয়ে আসছে তার মুখের মধ্যে থেকে, বোধহয় ওই বেড়াল ছানাটার জন্য। দেখতে দেখতে উর্মিলার মুখটা চলে এলো রমার মুখের ঠিক সামনে, আর তার সাথেই আবারও খিলখিলিয়ে হেসে উঠল সে। এবার যে তোমার পালা। কথাটা রমার কানে আসতেই গলাটা শুকিয়ে এলো তার। চোয়ালটা অদ্ভুতভাবে শক্ত হয়ে এসে আঁকড়ে ধরল আপোষের মধ্যে। একটা শুকনো ঢোক গিলে ফেলে সে লণ্ঠনটা ওখানেই ফেলে রেখে উঠে বেরিয়ে এলো ঘরের বাইরে। আর তারপরেই উর্মিলা আবারও অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। আশ্চর্য, আমিও তো সেটাই বুঝতে পারছি না কিছুতেই যে ভুলটা কোথায় হয়েছে। ঘরের অন্ধকারের মধ্যে থেকে দাঁতে দাঁত চিপে বেরিয়ে এলো কথাটা, আর তারপরেই ভেসে উঠল একটা মহিলার কণ্ঠস্বর। আমিও তো সবটা ঠিক সেইভাবেই করেছিলাম, যেভাবে গুরুদেব বলে দিয়েছিলেন। কোথাও কোনো ত্রুটি হয়নি। তাহলে তাহলে কি করে এটা হতে পারে? আজ 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 আমি আমি যে রূপ দেখেছি ওর, তাতে এটা স্পষ্ট যে ও ও আমাদেরকে ছাড়বে না কিছুতেই। আমাদের এতদিনের সমস্ত কিছু বিফল হবে, কিছুতেই কিছুতেই আমাদের ছাড়বে না ও। না না, তা কি করে হয়? কথাই তো ছিল যে যে ওটা করলে ধীরে ধীরে ওর প্রাণ ক্ষয় হবে আর আমার গর্ভে সন্তান আসবে। কেন মনে নেই তোমার? গুরুদেব কি বলেছিলেন? উনিই তো বলেছিলেন যে পঞ্চমুণ্ডির আসন সাজিয়ে দুজনেই সঙ্গমরত অবস্থায় বেতাল সাধনা করে কোনো নিষ্পাপ বাচ্চার শরীরের নখ বা চুল ওই সাধনার আগুনে জ্বালিয়ে দিয়ে সেই বাচ্চার কপালে টিপ দিলেই তো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আর আর আমরাও করেছিও তাই। তাহলে কি করে? ওই দিন বেতাল আমাদের নিজে থেকে জানিয়েছিল যে সে আমাদের সাধনায় সন্তুষ্ট। তাহলে এখন কি করে? কারণ এখন ওই বেতাল এবারে বন্দী হয়েছে রমা। ঘরের দরজার বাইরে থেকে কথাটা ভেসে আসার পরেই খট করে দরজাটা খুলে গিয়ে ঘরে ঢুকে এলো দিনু। তার চোখে এসে জমাট বেঁধেছে সারি সারি রাগ ও কান্না। দিনু, দিনু তো তুই কেন করলি রমা এমন? আমার মেয়েটা কি দোষ ছিল না? কি দোষ করেছিল আমার মেয়েটা? কি সব ভুলভাল বকছিস দিনু? আমি আমি কিছু করিনি। আমি কি করব? কত মিথ্যে বলবি রমা? তুই যে এমন করবি কখনো নিজের স্বার্থে, তা আমি কখনো যে ভাবিনি রে। আমার মেয়েটা তোকেও তো ততটাই ভালোবাসতো যতটা আমাকে বাসে। তাহলে কেন কেন কি দোষ করেছিল? কথাটা বলতে বলতে দিনু এগিয়ে এলো রমার দিকে, আর তার সাথেই চেপে ধরল ওর জামার কলারটা। আমি যদি আজ বুড়ো শিবতলার ওই তান্ত্রিকের কাছে নিজের মেয়েটাকে না নিয়ে যেতাম, তাহলে কিছুতেই বুঝতে পারতাম না যে রমা তুই। ছি ছি ছি। দিনু, দিনু একটা হা হা শব্দে
হেসে উঠল রমাপ্রসাদ। ঘরে জ্বলতে থাকা আলোয় তার চোখ যেন বদলে গেল ধীরে ধীরে। যে বিনয় ভাবটা এতক্ষণ সে আঁকড়ে রেখেছিল সেটা যেন তার চোখের থেকে নিমেষে হারিয়ে গিয়ে এখন সেই জায়গাটা করে নিল ঘৃণা, রাগ আর ক্রূরতার মিশ্রণ। দোষ দোষ তো ও একা করেনি রে, দোষ তো তোরা সকলে করেছিস। বেশ করেছি আমি যা করেছি। আমার কিসের খামতি আছে বলতে পারিস? কিসের খামতি আছে আমার? তাও তুই আমার থেকে বেশি সুখী কেন? কেন? তোকে দিনের পর দিন আমি বন্ধুত্বের নাম করে দয়া দেখিয়ে গিয়েছি, আর তা সত্ত্বেও তোর জীবনে যে সুখ আছে সেটা আমার জীবনে নেই। কেন বলতে পারিস? আমার কাছে টাকা আছে, জমি জায়গা সমস্ত কিছু আছে, হেন কোনো জিনিস নেই যেটা আমি চাইলেও নিতে পারবো না। কিন্তু তাও ওই সুখটা আমার জীবনে না দিয়ে ভগবান দিয়েছে তোকে। যখনই আমি আয়নার সামনে দাঁড়াই, আয়না যেন আমার দিকে আঙুল তুলে বিদ্রূপ করে বলে ওঠে যে আমি সব থেকে নিঃস্ব, আর তুই কিছু না থেকেও সুখী। ভগবান যখন সব সুখ আমার ভাগ্যে লিখেছে, তখন আমি এটা থেকে বঞ্চিত কেন থাকবো? হ্যাঁ, কেন থাকবো? তাই বেশ করেছি আমি, বেশ করেছি। রমাপ্রসাদের অমন কথা শুনে দিনু ঘৃণা মিশ্রিত স্বরে বলে ওঠে তার নামটা। এবার রমা এক ঝটকায় নিজের কলার থেকে দিনুর হাতটা সরিয়ে নিয়ে আবারও বলে উঠল, যা যা যা। আজ পূর্ণিমায় চাঁদের আলো পৃথিবীর বুকে নেমে আসতেই আমার সন্তানও এসে যাবে আমার কাছে। আর তোর মেয়ে, যা 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 যা, নিজের মেয়ের শেষ সময়ে ওর কাছে থাক, যা যা। সে আমি চলে যাব রমাপ্রসাদ, কিন্তু আজ এইখানে দাঁড়িয়ে তোমায় আমি বলে যাচ্ছি, তোমার ওই সন্তানই তোমাদের কাল হবে। যা যা, দেখা যাবে, যা যা। কথাটা বলে নিয়ে হো হো শব্দে হেসে উঠল রমাপ্রসাদ। বাইরের আকাশে পূর্ণিমার চাঁদ উঠে থাকলেও তা এখন ঢাকা পড়েছে মেঘের আড়ালে। দিনু বেরিয়ে গেল তার ঘর থেকে, আর দেখতে দেখতে ঠান্ডা হাওয়ার দাপট এসে সরিয়ে ফেলল মেঘের আবরণ, আর ধীরে ধীরে চেয়ে পড়ল রূপলি আলোর চাদর এই ধরিত্রীর বুকে। পেটে একটা অসম্ভব মোচড় দিয়ে উঠল মুক্তার, আর সেটির সাথেই সে আছড়ে পড়ল মেঝের উপর। সমগ্র ঘরটা যেন কেঁপে উঠল তার প্রসব বেদনার দারুণ চিৎকারে। থেকে থেকে কেঁপে উঠতে লাগলো ঘরের মাঝে জ্বলতে থাকা হারিকেনের আলোটা। মুক্তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার অক্ষিকোটরের বাইরে। খোলা দরজা বেয়ে হু হু শব্দে একরাশ হাওয়া এসে নিজেদের আসর জমালো ঘরের মাঝে, আর সেটির সাথেই একটা কালো ধোঁয়ার বলয় এসে থমকে দাঁড়ালো মুক্তার ঠিক সামনে। আর কিছুক্ষণ পরেই যখন ঘরের জানলা বেয়ে পূর্ণিমার চাঁদের আলো এসে ঢেকে ফেলল তার উদরকে নিজের রূপলি আলোয়, আর সেটির সাথেই সেই কালো বলয়টা কুণ্ডলি পাকিয়ে জমাট বেঁধে প্রবেশ করল মুক্তার উদরের মাঝে। দেখতে দেখতে আবারও একটা মোচড় দিয়ে উঠল তার পেট, যেটির সাথে একটা তাড়ন চিৎকারের সাথে তার শরীরটা কুঁকিয়ে উঠল, যেন কেউ তার পেটের নাড়ি ছিঁড়ে চলেছে প্রবল আক্রোশে। ঘরের মাঝে ভেসে উঠল মটমট করে হাড় ভেঙে যাওয়ার শব্দ। ছুটে গেল রমা নিজের স্ত্রীর কাছে। রমা, রমা, রমা। তার মাথার কাছে বসে তার মাথাটা তুলে নিল সে নিজের কোলের ওপর। মুক্তার অশ্রু মিশ্রিত দুই চোখ তাকিয়ে আছে নিজের স্বামীর দিকে, করুণ ভিক্ষা চাইছে যেন। মুক্তার অবস্থা দেখে কান্নায় ফেটে পড়ল রমা। রমা, 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 কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি এমন করছো কেন? রমা, আমাকে বলো, বলো, বলো। হঠাৎ তার সম্বিত ফিরল
নিজের পায়ের কাছে কিছু চ্যাটচ্যাটে গরম তরল অনুভব হতেই সেই দিকে চোখ যেতেই হাড় হিম হয়ে এলো তার। সমগ্র মেঝে ভিজে উঠেছে লাল রক্তের ধারায়। জেরের স্রোত যেন থামছে না। যে রক্তের ধারার উৎস মুক্তার পেট। তার পেটটা চিড়ে গিয়েছে অসম্ভবভাবে, আর সেটির মধ্যে থেকে বেরিয়ে এসেছে একটা বাচ্চার হাত, যেটির মুঠোয় ধরা আছে নাড়ি। বাচ্চাটির হাতের নখ হয়ে রয়েছে কালো, আর সেটা থেকে টপ টপ করে টুপিয়ে পড়ছে রক্তের ধারা। কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে টেনে তুলল রমা নিজের হাতে। কি বিভৎস চেহারা বাচ্চাটার! জায়গায় জায়গায় ফোড়া, যেখান থেকে টুপিয়ে পড়ছে পুঁজের ধারা। একটা বিভৎস পচা গন্ধ ভেসে আসছে বাচ্চাটির গা থেকে, যা গা গুলিয়ে ফেলছে তার বারংবার। বাচ্চাটিকে বের করে এনে তার মৃত মায়ের শাড়ির আঁচল দিয়ে তাকে মুছে দিল রমা। বাচ্চাটা বড়ই অদ্ভুত। পিঠের কাছে একটা বড় কুঁজ রয়েছে তার, আর সে কাঁদছে না মোটেও। তার বদলে একটা কেমন চাপা হাসি হেসে চলেছে, যা অনায়াসে রক্ত জল করে দিতে সক্ষম যে কারোর। তার হাসিটা শুধু হাসি নয়, বরং সেটা যেন মৃত্যুর ডাক। সেটা কোনো ধ্বংসলীলার ডাক। রমাপ্রসাদের সম্বিত ফিরে এলো তার ঘরের বাইরে হতে থাকা হট্টগোলের শব্দে, যেন সম্পূর্ণ গ্রাম এসে ভিড় করেছে তার ঘরের বাইরে, আর বারংবার তাকে সকলে বেরিয়ে আসতে বলছে ঘরের বাইরে। ঘরের দরজা খুলে বাইরে বেরোতেই সে দেখতে পেল গ্রামের লোকেরা এসে ভিড় জমিয়েছে তার ঘরের বাইরে, আর তাদের সকলের আগে দাঁড়িয়ে রয়েছে দিনু আর তার মেয়ে উর্মিলা। উর্মিলা বেঁচে আছে? তার মানে ওই বাচ্চাটা আমাদের হাতে তুলে দাও রামা, নয়তো তুমি তো ভুগবেই, তার সাথে সম্পূর্ণ গ্রামকেও ভুগতে হবে। গ্রামের লোকের এমন কথা শুনে কিছুটা পিছিয়ে গেল রমাপ্রসাদ। না না না, এই বাচ্চা আমি কাউকে দেব না, আমি কাউকে দেব না। এবারে কিছু লোক এগিয়ে গেল তার দিকে। রমা তৎক্ষণাৎ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল সকলের অলক্ষ্যে। না না, অন্যদিকে লোকেরা কিছুক্ষণ ধাক্কাধাক্কির পরে ঘরের দরজা খুলে ঢুকে পড়ল তার ঘরের ভিতর, আর সাথে সাথে তাদের নজর পড়ল বাড়ির পিছনে খুলে রাখা দরজাটার দিকে। সকলে ছুটে গেল রমাকে ধরতে, কিন্তু তার আর পাত্তা পাওয়া গেল না। সকলে রমাকে খোঁজার জন্য তোলপাড় করতে লাগল। সময় কতটা কেটেছে তা কারোর খেয়াল নেই, তবে পথে চলতে চলতে একসময় রমাপ্রসাদকে খুঁজতে গিয়ে সকলের নজর পড়ল রাস্তার মাঝখানে পড়ে থাকা রমাপ্রসাদের মুন্ডহীন দেহটার দিকে। তার কাটা মুন্ডুটা ছিটকে পড়ে রয়েছে কিছুটা দূরে, কিন্তু বাচ্চাটা কোথাও নেই। রাতের আঁধার গ্রামের বুকে চেপে বসছে ধীরে ধীরে। ঘাট থেকে মরা পুড়িয়ে ফিরতে শুরু করেছে সকলে একে একে। নদীর তীরে চিতার ধোঁয়াটা এখনো উড়ে চলেছে সমান তালে, আর সেটির থেকেই কিছুটা দূরেই একটা কি দুটো শেয়াল কেঁদে উঠছে বারবার। একে একে সকলে এগিয়ে চলেছে ঘাট থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে।
আর সকলের পিছনে চলেছে দিনু। রমাপ্রসাদের দেহের সৎকার হয়েছে। তবে এমন সময় ঘাটের ধারে ঝোপটা একবার কিছুটা নড়ে উঠল। একটা শব্দ হলো, আর সেটির সাথেই দিনুর কান যেন সজাগ হয়ে উঠল। একটা অজানা টান যেন তাকে টেনে চলেছে। তাকে জানতেই হবে যে ওই ঝোপের মাঝে কি আছে। এত রাতে নড়ছে কেন? কোনো জঙ্গলি জন্তু নাকি অন্য কিছু? কথাটা ভাবতে ভাবতে এক পা করে দিনু এগিয়ে গেল সেই দিকেই। আর সেখানে দাঁড়িয়ে খসখস শব্দে ঝোপের ডালপালা সরিয়ে নিজের হাতে ধরে থাকা টর্চের আলোটা ফেলল সামনের দিকে। আর সেখানে আলো পড়তেই তার শির দাঁড়াবে একটা ঠান্ডা হিমেল স্রোত নেমে গেল। ঝোপের মাঝে পড়ে আছে একটা শেয়ালের মৃতদেহ, যার পেট চিরে বেরিয়ে এসেছে তার নাড়ি ভুঁড়ি। আর সেই পেটের মাঝে বসে তার নাড়ি নিজের দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে চলেছে ওই রমার হাতে থাকা বাচ্চাটা, যাকে বাঁচাতে গিয়ে রমার অমন মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। টর্চের আলোটা গায়ের ওপর পড়তেই বাচ্চাটি মুখ তুলে তাকালো দিনুর দিকে। ও কি ভয়ানক সেই মণিবিহীন কালো দুই চোখ! তারপরেই খিলখিল শব্দ করে হেসে উঠল সেই মৃত্যুর হাসিটা। শুনলেন মায়ের পেটে ভূতের জন্ম। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন পড়ে ফেলি ঝটপট করে আগের এপিসোডে করা কমেন্টগুলো। বন্ধুরা, আমাদের আগের বংশী দাদু সিরিজের গল্পের প্রশ্নটি ছিল, বংশী দাদু যখন বন্ধুদের সঙ্গে বাজি ধরে ঘাটে অন্ধকার বৃষ্টি ভেজা রাতে মাছ ধরতে গেছিলেন, তখন তিনি পরনে কি পড়েছিলেন? সঠিক উত্তরটা আমি শেষে বলছি, তবে অনেকেই কমেন্ট করেছে, তাদের নামগুলো এবং তাদের কমেন্টগুলো আগে পড়ে নিচ্ছি। তবে আপনাদেরকে বলবো কমেন্ট করার সাথে সাথে আপনাদের নামগুলো প্লিজ লিখে দেবেন, নয়তো ঠিক বোঝা যায় না। একজন কমেন্ট করেছেন, তিনি নাম লেখেননি, তিনি বলছেন গল্পটা খুব সুন্দর হয়েছে, বংশী দাদু ফতুয়া পরে মাছ ধরতে গেছিল। আরেকজন দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো। উত্তরটা হলো ফতুয়া ও আলোয়ান। ব্রততী বোস নামে এক দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো। উত্তর হলো ফতুয়া ও আলোয়ান। ভোলা পাল বলেছেন ফতুয়া। আয়ুষ কমেন্ট করেছে ফতুয়া এবং ধুতি পরেছিলেন। মাহফুজ রহমান মণ্ডল বলছেন বংশী দাদু ফতুয়া পড়েছিল। আরেকজন বলেছেন বংশী দাদু গলাবন্ধ জামা আর তার উপর আলোয়ান আর খাটো ধুতি পরেছিল। নাম নন্দিনী রয়। শৈলেশ জানা বলছে বংশী দাদু জামার ওপর আলোয়ান এবং ধুতি পরে মাছ ধরতে গিয়েছিল। একজন বলছেন ফতুয়া পরে মাছ ধরতে গেছিল। আমি অভিজিৎ নাথ, কাকিনাড়া থেকে। খুব ভালো লাগে আপনাদের গল্পগুলো শুনতে। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর গল্প শোনানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে এক রাশ ভালোবাসা রইল। এইভাবে আমাদের সঙ্গে থাকুন, আমাদের গল্পগুলি শুনুন। বৈশাখী দাস বলছেন গলাবন্ধ আলোয়ান আর খাটো ধুতি। রাইহান খাতুন বলছেন ধুতি আর ফতুয়া। অভিজিৎ মণ্ডল কমেন্ট করেছেন ধুতি ও ফতুয়া পড়ে গেছিল। আপনারা অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছেন, তবে এই প্রশ্নটির সঠিক উত্তরটি ছিল বংশী দাদু গলাবন্ধ জামার উপর আলোয়ান এবং তার নিচে খাটো ধুতি পরেছিলেন। এছাড়াও আরও আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা অনেক কমেন্ট করেছেন, কিন্তু সকলের কমেন্ট আমি পড়তে পারলাম না, তাই বলে নিরাশ হবেন না। আপনিও কমেন্ট করুন, আগামী গল্পে হয়তো আপনার নামটা আমি অ্যানাউন্স করব। তাহলে চলুন, দেখা হচ্ছে শিগগিরই আবার কোনো নতুন এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন আর দেরি কিসের, ঝটপট সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো আসি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।